সালাম আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পর্ব হবে 3, যেটা কি বাংলাদেশের কৃষি। আচ্ছা, তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো কৃষি পণ্য বিপণনের ধারণা বা কৃষি পণ্য বাজারজাতকরণ কাকে বলে, কৃষি পণ্য বাজারজাতকরণ ব্যবস্থা কয় ভাগে বিভক্ত এবং বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো কি কি, অথবা বাংলাদেশের কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না কেন, এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে কোন বিষয়টা রয়েছে সেটা হলো কি, প্রথম যেটি রয়েছে সেটি হলো কৃষি পণ্য বিপণনের ধারণা বা কৃষি পণ্য বাজারজাতকরণ কাকে বলে। আমরা প্রথমে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে কি কৃষি পণ্য বিপণন বা কৃষি পণ্য বাজারজাতকরণ কাকে বলে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত আমরা জানি যে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রমকে আমরা কি বলবো, বিপণন বা বাজারজাতকরণ। কি বললাম, সাধারণভাবে আমরা যদি বলি বা এক কথায় যদি বলি, তাহলে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রমকে কি বলবো, পণ্য বিপণন বা বাজারজাতকরণ বা বাজার ব্যবস্থা বলা যায়। ঠিক আছে, বা বলা হয়। তাহলে ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রমগুলোর মধ্যে কি রয়েছে? আচ্ছা, তাহলে কি সাধারণভাবে কি বলতে পারি আমরা, তাহলে কি বললাম, সাধারণভাবে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রমকে কি বলা হয়, পণ্য বিপণন বা পণ্য বাজারজাতকরণ বলা হয়। এখন দেখো, এই ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজগুলো কি, ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রমের মধ্যে কি কি রয়েছে? প্রথমে কি আছে, উৎপাদন, এরপরে গুদামজাতকরণ, এরপরে রয়েছে নমুনাকরণ, তারপরে পরিবহন, এরপরে পরিবহনের পর মনে করো ওজন নির্ধারণ,
ওজন নির্ধারণ, ঝুঁকি বহন, এই বিষয়গুলোকে আমরা একসাথে কি বলছি? ক্রয় বিক্রয় কার্যক্রম। এই সবগুলো বিষয়কে আমরা একসাথে কি বলছি? এই ক্রয় বিক্রয় কার্যক্রম। ঠিক আছে, তাহলে কি পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়, এই যে ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রমকে কি বলতেছি? পণ্য বিপণন বা পণ্য বাজারজাতকরণ। এখন দেখো তাহলে কৃষি পণ্য বিপণন বা কৃষি পণ্য বাজারজাতকরণ বিষয়টা কি? আমরা সাধারণত কি করা হয় যে কৃষি পণ্য কোথায় উৎপাদিত হয়? কৃষকের কাছে উৎপাদিত। কৃষি পণ্য কোথায় উৎপাদিত হয়? কৃষকের কাছে উৎপাদিত হয়। এবং সেটা কোথায় যায়? ভোক্তার কাছে যায়। যারা ভোগ করে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে এই যে কৃষকদের নিকট উৎপাদিত পণ্য, উৎপাদিত কৃষি পণ্য কৃষকদের নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া সংক্রান্ত যেসব কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলতে পারি? কৃষি পণ্য বিপণন বা কৃষি পণ্য বাজারজাতকরণ বলতে পারি। কি বলতে পারি? সাধারণত কি কৃষক উৎপাদিত কৃষি পণ্য কৃষকের নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার জন্য যেসব কার্যক্রমগুলো করতে হয় সেগুলোকে কি বলতেছি? কৃষি পণ্য বিপণন বা কৃষি পণ্য বাজারজাতকরণ বলতেছি। তাহলে এই যে আলোচনার ভিত্তিতে আমরা একটা সংজ্ঞা কি বলতে পারি? আমরা একটা সংজ্ঞা দিতে পারি, সেটা হলো কি পূর্ণাঙ্গ একটা সংজ্ঞা কিভাবে দিতে পারি? দেখো আমরা এই বিষয়গুলো থেকে আমরা কি দিতে পারি? সংজ্ঞাটা দিতে পারি। কি বলবো আমরা? কৃষি পণ্য আচ্ছা দেখো পণ্য কৃষি পণ্য সংগ্রহ কি করব? সংগ্রহ, যে গুদামজাতকরণ, তারপর হলো নমুনাকরণ, এরপরে রয়েছে ঝুঁকি বহন, এবং সম্পর্কিত কার্যক্রমকে কি বলা হয়? পণ্য বাজারজাতকরণ। তাহলে কি এইখান থেকে আমরা সংজ্ঞাটা পেয়েছি। তার মানে কি কৃষি পণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, নমুনাকরণ, ঝুঁকি বহন এবং ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত কার্যক্রমকে কি বলতেছি? সম্পর্কিত কি? যাবতীয় কার্যক্রমকে আমরা কি বলতেছি? কৃষি পণ্য বাজার বিপণন বা বাজারজাতকরণ বা বাজার ব্যবস্থা বলা হয়। বাজার ব্যবস্থা বলা হয়। ঠিক আছে, তাহলে কি কৃষি পণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, নমুনাকরণ, ঝুঁকি বহন এবং ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত যাবতীয় কার্যক্রমকে কি বলতেছি? কৃষি পণ্য বিপণন বা বাজারজাতকরণ বা বাজার ব্যবস্থা বলা হয়। ঠিক আছে, এইগুলোকে কি বলতেছি? বাজার ব্যবস্থা বলা হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি বলেছি? যদি সাধারণভাবে বা এক কথায় বলি তাহলে কি পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রমকে কি বলবো আমরা?
পণ্য বিপণন বা বাজারজাতকরণ বা বাজার ব্যবস্থা বলবো। এবং ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত কার্যক্রমগুলো কি? উৎপাদন, গুদামজাতকরণ, নমুনাকরণ, পরিবহন, ওজন নির্ধারণ এবং ঝুঁকি বহন এবং বিক্রয়, এগুলাকে কি বলতেছি আমরা? ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যক্রম। এই যে দুটা বিষয় বললাম, যে বিষয়টা বললাম সেটার ভিত্তিতে আমরা একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা দিতে পারি। সেটা হলো কি? কৃষি পণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, নমুনাকরণ, ঝুঁকি গ্রহণ বা বহন এবং ক্রয় বিক্রয় সংক্রান্ত যেসব যাবতীয় কার্যক্রম রয়েছে সেগুলোকে আমরা এক অর্থে কি বলতে পারতেছি? কৃষি পণ্য বিপণন বা বাজারজাতকরণ বা বাজার ব্যবস্থা বলতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এরপর আমরা যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্নটা ছিল কৃষিপণ্য বাজারজাতকরণ ব্যবস্থা কয় ভাগে বিভক্ত? কৃষিপণ্য বাজারজাতকরণ ব্যবস্থা কয় ভাগে বিভক্ত? এখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কৃষি পণ্য বাজারজাতকরণ ব্যবস্থা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। যেমন বা যথা: 1, প্রাথমিক বা গ্রামীণ বাজার। দ্বিতীয় হলো মাধ্যমিক বা শহরের বাজার। ঠিক আছে, এরপরে 3 নাম্বারটা হলো রপ্তানি বা চূড়ান্ত বা বন্দর ভিত্তিক বাজার। কি বললাম? কৃষি পণ্য বাজারজাতকরণ ব্যবস্থা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। একটা হলো কি প্রাথমিক বা গ্রামীণ বাজার, আরেকটা হলো কি মাধ্যমিক বা শহরের বাজার, আরেকটা হলো চূড়ান্ত বা বন্দর ভিত্তিক বাজার। আমরা দেখো, প্রাথমিক বা গ্রামীণ বাজার বলতে কি? যেখানে ফসলটা উৎপাদিত হয়, তার থেকে 3 থেকে 4 মাইল, যেখানে ফসলটা উৎপাদিত হয় সেখান থেকে উৎপাদন স্থান থেকে 3 থেকে 4 মাইল পর্যন্ত যে বাজার বিস্তৃত সেটাকে আমরা কি বলবো? প্রাথমিক বা গ্রামীণ বাজার। প্রাথমিক বা গ্রামীণ বাজারটা কি হবে? উৎপাদন স্থান থেকে 3 থেকে 4 মাইল পর্যন্ত যে বাজার বিস্তৃত সেটাকে আমরা কি বলবো? প্রাথমিক বা গ্রামীণ বাজার। এরপরে আসো মাধ্যমিক বা শহরের বাজার। সেটা কি ধরনের বাজার? জেলা বা উপজেলা পর্যায়ে যে বাজার বিস্তৃত সেটাকে আমরা কি বলবো? মাধ্যমিক বা শহরে বাজার বলবো। এরপরে দেখো চূড়ান্ত বা বন্দর ভিত্তিক বাজার। আমরা এখান থেকেও আমরা কি এই যে
যে বাজারটার নামটা রয়েছে সেখান থেকে আমরা এই বাজারের সংখ্যাটা দিতে পারি। যেমন দেখো বন্দর, বন্দরের সাথে সম্পর্কিত কোন বিষয়টা? রপ্তানি। সাধারণত আমাদের দেশে উৎপাদিত পণ্যটা বন্দরও কোন সময় যায়? যখন রপ্তানি করা হয়। কখন যায়? যখন রপ্তানি করা হয়। তার মানে কি রপ্তানি বা বন্দর ভিত্তিক যে বাজার, রপ্তানি বা বন্দর ভিত্তিক যে বাজার সেটা হলো চূড়ান্ত বাজার বা বন্দর ভিত্তিক বাজার। তাহলে কি বললাম? রপ্তানি উদ্দেশ্যে যে বাজার বা বন্দরের ভিত্তিতে যে বাজার, বন্দরের সাথে সম্পর্কিত যে বাজার সেটাই হচ্ছে কি চূড়ান্ত বা বন্দর ভিত্তিক বাজার। আচ্ছা, তাহলে কি বলছি? রপ্তানি বা বন্দরের সাথে সম্পর্কিত যে বাজার সেটাকে কি বলতেছি? চূড়ান্ত বা বন্দর ভিত্তিক বাজার। আমাদের উৎপাদিত পণ্য তখনই বন্দরে যায় যখন সেটা কি রপ্তানি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে কি করা হয়? এই বাজারটাকে আমরা কি বলবো? চূড়ান্ত বা বন্দর ভিত্তিক বাজার। আশা করি তোমরা এই পণ্য বাজারজাতকরণ তিনটা ভাগ সম্পর্কে বুঝতে পেরেছ। তিনটা ভাগের মধ্যে কি রয়েছে? প্রথমে হলো প্রাথমিক বা গ্রামীণ বাজার, দ্বিতীয়টা হলো কি মাধ্যমিক বা শহরের বাজার, 3 নাম্বারটা হলো চূড়ান্ত বা বন্দর ভিত্তিক বাজার। এখন আমরা জানবো, এরপরে জানবো কি বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের সমস্যা বা বাংলাদেশে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না কেন, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্নটা আমরা 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কৃষি পণ্য বিপণনে যে সমস্যা রয়েছে আচ্ছা দেখো, কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো কি কি এই প্রশ্নটা এবং বাংলাদেশের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না কেন, দুটা প্রশ্ন কিন্তু একই। ঠিক আছে, তার আনসারটাও কি হবে? একই হবে। যদি আসে কি কৃষি পণ্য বিপণনের সমস্যা সমূহ কি কি, সেটার জন্য যে উত্তরটা হবে এবং বাংলাদেশের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না কেন, সেই প্রশ্নটাও যদি, সেই দুটা প্রশ্ন কি হবে? উত্তরটা একই হবে। ঠিক আছে, এই প্রশ্নটা এবং বাংলাদেশি কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না কেন, দুটার কি হবে? উত্তরটা একই হবে। একটা জানলে কি দুটার উত্তরই দিতে পারবা। ঠিক আছে, তাহলে আমি একটা বিষয় একটা নিয়ে আলোচনা করতেছি, একটা বিষয় লিখিয়ে আলোচনা করতেছি। সেটা কি সেই সমস্যাগুলো আমি একটা একটা লিখতেছি।
আচ্ছা, তাহলে দেখো কৃষক পণ্য বিপণনে যেসব সমস্যাগুলো রয়েছে সেটা আমি 10টি পয়েন্ট আকারে লিখলাম। এখন দেখো সেগুলো কোনটা কীরকম। পণ্য ধরে রাখার ক্ষমতা, মনে করো পণ্য ধরে রাখার ক্ষমতা বলতে কি, ক্ষমতা কম বলতে বুঝিয়েছে বাংলাদেশের কৃষকরা সাধারণত কি দরিদ্র এবং কি ঋণে জর্জরিত, দরিদ্র এবং কি ঋণে জর্জরিত, যার কারণে তারা কি করে ঋণ পরিশোধ করার তাগিদে অনেক সময় কি করে গ্রামে এমনকি ফসলের মাঠে কি করে থাকে ফসলগুলো বিক্রয় করে থাকে, যার কারণে তারা কি পায় না ফসলের সঠিক মূল্যটা পায় না, তার মানে কি ন্যায্য মূল্যটা পায় না। ঠিক আছে, তাহলে কি বললাম, তারা যদি এই ফসলটা যদি ধরে রাখতে পারতো, সঠিক সময়ে বিক্রি করতে পারতো, তাহলে কি তাদেরকে এভাবে করে ফসলটা বিক্রি করে দিতে হতো না কম দামে, যার কারণে তারা কি করতে পারে না ন্যায্য মূল্যটা পায় না। এরপর ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা। বাংলাদেশে বেশিরভাগই কৃষক কীরকম অশিক্ষিত এবং কি দরিদ্র, যার কারণে তারা এই যে ওজন ব্যবস্থা, জটিল ওজন ব্যবস্থা সেটা সম্পর্কে তারা ভালো মতো জানে না, যার কারণে কি করতে পারে তাদেরকে সহজে অর্থলোভী ব্যবসায়ীরা কি করতে পারবে প্রতারিত করতে পারে, যার কারণে তারা কি পায় না ফসলের ন্যায্য মূল্যটা পায় না। এরপরে দেখো অনুন্নত পরিবহন ব্যবস্থা। বাংলাদেশে এখনো পরিবহন এবং যাতায়াত ব্যবস্থাটা কি উন্নত নয়, যার কারণে তারা কি করতে পারে না পণ্যটা শহরে নিয়ে গিয়ে কি করতে পারে না বিক্রয় করতে পারে, কারণ তারা একে তো অশিক্ষিত, তার উপর কি দরিদ্র, তাদের কি শহরে নিয়ে গিয়ে যে বিক্রয় ব্যবস্থা তাদের জন্য খুবই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হয়ে পড়ে। ঠিক আছে, যার কারণে কি তারা ফসলের ন্যায্য মূল্যটা পায় না। এরপরে দেখো সংগঠিত বাজারে অভাব। বাংলাদেশে বাজার ব্যবস্থাটা এখনো কি নয় সংগঠিত নয়, যার কারণে কি হয়। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস এটা এবং এইটা বলেছি এবং এখন বলবো মধ্যস্থতাকারীদের প্রভাব। বাজারে গ্রাম্য মহাজন রয়েছে, তারপরে কি ব্যাপারী, দোকানদার, দালাল, ফড়িয়া এবং মজুতদার প্রভৃতি মধ্যস্থতাকারীদের কারণে তারা কি করতে পারে না বেশি মূল্যে ফসল বিক্রি করতে পারে না। এইসব মধ্যস্থতাকারীরা কি করে তাদের কাছ থেকে কম মূল্যে পণ্য ক্রয় করে বেশি দামে ভোক্তাদের নিকট বিক্রয় করে, যেটা কি তাদের প্রাপ্য ছিল, যেটা তারা কি সঠিক মধ্যস্থতাকারীদের অভাবে কি করতে পারে না, অথবা সরাসরি বিক্রি করতে না পারার কারণে কি করতে পারে না, তারা এই বেশি দামে পণ্যটা ভোক্তাদের নিকট বিক্রয় করতে পারে না, যার কারণে তারা কি হয় ন্যায্য মূল্যটা পায় না। আচ্ছা, এটাও গেল। এরপরে দেখো সংগঠিত বাজারে অভাব। বাংলাদেশের গ্রামাঞ্চলে বাজারটা এখনো কি নয় সংগঠিত নয় এবং নিয়ন্ত্রিত নয়, সংগঠিত নয় আবার কি নিয়ন্ত্রিত নয়, যার কারণে তারা কি ন্যায্য মূল্য পায় না এবং বেশিরভাগ সময় কি হয় প্রতারিত হয়। এরপরে আসো বাজার সম্পর্কে কি অজ্ঞতা। বাংলাদেশে বলেছি তো, এর আগেই বলেছি বাংলাদেশে বেশিরভাগ কৃষক কিরকম দরিদ্র এবং নিরক্ষর, যার কারণে তারা বাজার সম্পর্কে সঠিক ধারণা পায় না এবং বাজার সম্পর্কে সঠিক খোঁজখবর রাখতে পারে না, যার কারণে তারা কি ফসলের ন্যায্য মূল্যটাও পায় না। এরপরে দেখুন পণ্য মান নির্ধারিত হয় না। পণ্য সবসময় কি একই রকম হয় না, কিছু পণ্যে গুণ বেশি থাকে বা গুণাগুণ ভালো থাকে, কিছু পণ্যে গুণাগুণ কি থাকে খারাপ থাকে। এখন পণ্যটা যদি সে গুণ এবং মানের ভিত্তিতে শ্রেণী বিভাগ করা না যায়, তবে কি এই যে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট পণ্য উভয়ে কি হয় কম দামে বিক্রি করা হয়, যার কারণে যাদের পণ্যে গুণগত মান বেশি তারা কি পায় না বেশি দামে পণ্যটা বিক্রয় করতে পারে না, ফলে তারা কি পায় না পণ্যের সঠিক মূল্যটা পায় না। এরপরে দেখো মজুতদার ও চোরাকারবারিদের প্রভাব। কৃষি বাজারে মজুতদার এবং চোরাকারবারির প্রভাবে কৃষকরা তাদের কি পায় না ন্যায্য মূল্যটা পায় না। ঠিক আছে, কিভাবে মজুতদার এবং চোরাকারবারিদের প্রভাবে কি পায় না সঠিক মূল্যটা পায় না। ঠিক আছে, এরপরে দেখো সরকারের ভ্রান্ত নীতি। সরকারের কি রয়েছে, সরকারের ভ্রান্ত নীতির কারণে কৃষি বাজার এখনই কি সরকারের ভ্রান্ত নীতির কারণে কৃষি বাজার এখনো সংগঠিত এবং কি নয়
সংগঠিত এবং নিয়ন্ত্রিত নয়। সরকারের এই ভ্রান্ত ধারণার কারণে বা ভ্রান্ত নীতির কারণে, ভ্রান্ত ধারণা না, ভ্রান্ত নীতিগুলোর কারণে বাংলাদেশে কৃষির যে গ্রামীণ বাজারগুলো রয়েছে সেগুলো এখনো কি নয়, সংগঠিত এবং নিয়ন্ত্রিত নয়, যার কারণে কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। এবং সরকারের এই ভ্রান্ত নীতিগুলোর কারণে বারবার কি হয়, কৃষি পণ্যের দামটা কি হয়, ওঠানামা করে, কারণ সেখানে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকার কারণে পণ্য একই সময় এক দাম হয়, যার কারণে তারা ন্যায্য মূল্যটা পায় না। এই যে একই কথা, সেই একই কথা, কৃষি পণ্যের দাম অস্থিতিশীল। কৃষি পণ্যের দাম কি ধরনের, অস্থিতিশীল। তার মানে কি, কৃষি পণ্য দাম ঘন ঘন ওঠানামা করে। কৃষি পণ্যের দাম কখনো কি থাকে না, বাংলাদেশের কৃষি পণ্যের দামটা কি থাকে না, স্থির থাকে না, যার কারণে কৃষকরা কি করতে পারে না, বুঝতে পারে না যে কোন সময় পণ্যটা কি দামে বিক্রি হচ্ছে, সেটা বুঝতে পারে না, এবং সঠিক মূল্যে কি করতে পারে না, পণ্যটা বিক্রয় করতে পারে না, এবং তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে মানে কি এই যে কি কোনটা কিরকম হবে। তাহলে কি কৃষিপণ্য বিপণনের সমস্যাগুলো কি কি, এবং সেটা কোনটা কি কারণে কি হচ্ছে, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, সেটা আশা করি বুঝতে পেরেছে। তাই এই সমস্যাগুলোর কারণে কৃষকরা কি করতে পারে না, এখনো পর্যন্ত ন্যায্য মূল্য পাচ্ছে না। ঠিক আছে, এবং কৃষিপণ্য বিপণনের সমস্যাগুলো দেখে গেছে। ঠিক আছে, যার কারণে কৃষকরা কি পায় না, ন্যায্য মূল্যটা পায় না। আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য ক্লাসে। আল্লাহ হাফেজ।